ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 6 এর কোষে দেখি 5.1 এর অঙ্কগুলি করাবো। আমি যেমনটা তোমাদের বলেছি যে আমি কিছুদিন খাতায় অঙ্ক করাবো, বোর্ডে করাতে পারছি না, একটু অসুবিধা আছে। এই অধ্যায়ের নাম হলো বীজগাণিতিক চলরাশির ধারণা। ঠিক আছে, তাহলে অঙ্কগুলি করার আগে আমরা এই বীজগাণিতিক চলরাশির ধারণা সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে, তাহলে আমি একটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এবং আমি এখানে এইভাবে আরেকটি সমীকরণ লিখছি 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে? এই প্রথমে যেটা লিখেছি দেখতে পাচ্ছ, এটা একটা সমীকরণ। সমীকরণ কি? বীজগাণিতিক সংখ্যামালায় বীজগাণিতিকের যখন অঙ্কগুলি করবে তোমরা, এই আকারে সমীকরণ থাকবে। তাহলে সমীকরণে কি থাকবে? চল থাকে, ধ্রুবক থাকে, সমান সমান চিহ্ন থাকবে। তাহলে আমি শূন্য লিখেছি। তাহলে এটাকে কি বলে? এই প্রথম সমীকরণটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের একটা কি স্ট্যান্ডার্ড রূপ। ওকে, তাহলে এখানে এ এক্স এগুলো কি? তাহলে এখানে এ এর জায়গায় দেখো আমি 5 লিখেছি এবং বি এর জায়গায় 6 পরের সমীকরণটা, এবং এক্স করতে এক্সই রয়েছে, প্লাস চিহ্ন দিয়ে সি এর জায়গায় 9। তাহলে এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ তোমরা 5, 6, 9, এগুলি হলো কি ধ্রুবক। এই 5, 6, 9 এগুলিকে বলে কি? এগুলি হলো ধ্রুবক। তোমরা খাতা পেন নিয়ে বসবে, চাইলে সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নিতে পারো বোঝার জন্য, এবং ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। তাহলে 5, 6, 9 এদেরকে আমরা বলি কি? ধ্রুবক। ওকে, ধ্রুবক মানে ধ্রুবককে ইংলিশে বলে কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট মানে যার মানের পরিবর্তন হয় না। তাহলে ধরো এটা একটা বীজগাণিতিক সমীকরণ। তাহলে এখানে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে প্রশ্নটা কি আমরা কি পরিবর্তন করতে পারবো? 5-এর জায়গায় 6 পরিবর্তন হবে না। তাহলে কি এই 5, 6, 9 এগুলো মান কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। ধ্রুবকের ইংলিশ হলো কনস্ট্যান্ট এবং ধ্রুবক বাংলায় বলি। এইবার এক্স স্কোয়ার এক্স 9, এখানে 9, এখানে সি ছিল, তাহলে এক্স স্কোয়ার এক্স এগুলোকে কি বলি আমরা? এগুলোকে বলা হয় চল। এই এক্স কে বলা হয় চল। ঠিক আছে, এক্স কে বলা হয় চল, বা ইংলিশে বলে ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল, বোঝা গেল? তাহলে এক্স হলো কি চল বা ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলি না, মানের ভ্যারি করে মানে পরিবর্তন হতে পারে। এক্স, এখানে এক্স এর মানটার পরিবর্তন হতে পারে। এবার এক্স রয়েছে এখানে, আমরা চলকে সাধারণত এ থেকে জেড পর্যন্ত, এ বি সি, ঠিক আছে, ডট এক্স ওয়াই জেড, এ থেকে জেড পর্যন্ত যা কিছু দিয়ে আমরা প্রকাশ করতে পারি। বোঝা গেল? সাধারণত আমরা চলকে এ থেকে জেড পর্যন্ত এই অ্যালফাবেট দ্বারা, ইংলিশের অ্যালফাবেট দ্বারা আমরা চিহ্নিত করব। তাহলে আশা করি বুঝতে পেরেছো ধ্রুবক এবং চল, আর এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন? তোমরা ক্লাস 7-এ যখন সূচকের অঙ্ক করবে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখানে এই এক্স এর মাথায় কি রয়েছে? 2 না, স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার 2 থাকলে দ্বিঘাত বলি। এই দ্বয় বয় হস্যি, ঠিক আছে, দ্বয় বয় হস্যি, দ্বি মানে 2, বোঝা গেল? দ্বয় বয় হস্যি দ্বি মানে 2। তাহলে দ্বিঘাত মানে এখানে পাওয়ারে 2 রয়েছে, এবং এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলোকে বলা হয় ধ্রুবক, এবং এক্স ওয়াই জেড কিছু থাকলে এক্স এ থেকে জেড পর্যন্ত তাদের আমরা বলবো কি? ভ্যারিয়েন্ট বা চল। বোঝা গেল? চলো এবার আমরা অঙ্কে চলে আসি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো কোষে দেখি 5.1 এর আমরা এক দাগের অঙ্কগুলি কি বলেছে? আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভি জেড ই ডি তৈরি করার চেষ্টা করি ও
যে কোনো নকশার প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার চেষ্টা করি। তাহলে কাঠি কটা রয়েছে, দেশলাই কাঠি, এখানে দুটো কাঠি, যে এখানে ভি লিখেছে দুটো কাঠি লিখেছে, ঠিক আছে। এভাবে তৈরি করেছে। জেডে কটা কাঠি, এ একটা, দুটো, তিনটে, কাঠির সংখ্যা লিখতে হবে। এখান থেকে অঙ্কগুলো সাধারণত থাকে না, আমরা 2 দাগ থেকে করব। দেখো ভালো করে প্রশ্নটা পড়বে, কিন্তু একবার যদি পড়ে না বুঝতে পারো 2 বার পড়বে, 2 বারে না বুঝতে পারলে 3 বার পড়বে। প্রশ্নটা কিন্তু ভালো করে আগে পড়ে বুঝে নেবে। তাহলে 2 দাগের প্রশ্নটা আমি পড়ছি, শোনো। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে আমি আবার এই প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে নিশ্চয়ই ভাই দাদার থেকে ছোটই হয়। কত? 4 বছরের ছোট। তাহলে ধরো আমি ছবি আঁকলাম, ঠিক আছে। এ হলো কি? ভাই। ভাই, এটা দাদা। তাহলে বলেছে আমি দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে দাদার বয়স যদি আমি এখানে ধরি 16 বছর হয়, ঠিক আছে, আমি বোঝার জন্য ধরে নিলাম, ঠিক আছে, একটা সংখ্যা ধরে নিলাম, কত? 16 বছর। দাদার বয়স 16 বছর আমি ধরে নিয়েছি। প্রশ্নে বলেছে কি? আমি দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে 4 বছরের ছোট মানে কি? কম হবে। তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত? 12 বছর। তাহলে আমার বয়স কত? 12 বছর। এইবার এখানে দাদার বয়সটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদের এখানে দাদার বয়স কি দেওয়া রয়েছে? এক্স বছর। এক্স তাহলে কি? যা কিছু হতে পারে। বললাম এক্সটা হলো চল বা ভ্যারিয়েবল। ওকে, চলো অঙ্কটি করি। তাহলে 2 দাগের অঙ্কটি, তাহলে দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স হবে সমান সমান। তাহলে দেখো এখানে কি করলাম? 16 বছর ধরে নিয়েছি, তাহলে ভাই নিশ্চয়ই ছোট, 4 বছরের কি? ছোট। তাহলে 4 বছর বিয়োগ করলাম। তাহলে এখানে এক্স, তাহলে এক্স এর জায়গায় ধরো 16 বছর, ঠিক আছে। আমি এক্স এর জায়গায় 16 বছর ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা এখানে তো ইচ্ছা খুশি ধরতে পারবো না, ঠিক আছে। এক্সটা চল। তাহলে এক্স থেকে ভাইয়ের বয়সটা 4 বছর বাদ যাবে, যেহেতু 4 বছরের ছোট। তাহলে আমার বয়স এখানে কত হবে? এক্স মাইনাস 4 বছর। বোঝা গেল? তাহলে এটা তোমাদের উত্তর। ছোট ছোট অঙ্ক, বেশি বড় না। তোমাদের 2 নাম্বার মার্কস বা 2 নাম্বার থাকতে পারে প্রশ্নে, 2 মার্কসের। এবার 3 দাগের অঙ্কটি করব। তাহলে 3 দাগের অঙ্কটি দেখো। রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে, ঠিক আছে, মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। ঠিক আছে, তাহলে দেখো 2 দাগের অঙ্কটায় আমাদের কি চল বলে দিয়েছিল, আমাদের এখানে চল ধরে নিতে হবে। তাহলে কোনটা ধরবো? রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, ভালো করে বুঝবে, রফিকা বেগম যতগুলি মালা গেঁথেছে, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে যদি রফিকা বেগম 6টি মালা গেঁথে থাকে, ঠিক আছে, আমি শর্টে নাম লিখছি, ঠিক আছে, ইনি হলেন রফিকা বেগম। আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলেন। তাহলে আজমা খাতুন কি করেছে? 6টি মালা তো কার থেকে? রফিকা থেকে 6টি মালা বেশি গেঁথেছে ইনার থেকে। ওকে, তাহলে 6 যোগ করে দিলাম, তাহলে 12টি মালা। কে? আজমা খাতুন। তাহলে আমরা এখানে 6 ধরবো না, কি ধরে নেব? এক্স বা ওয়াই, যা কিছু ধরতে পারো। আমি বললাম যে চলরাশিগুলি এ থেকে জেড পর্যন্ত যা কিছুই ধরতে পারি আমরা। যদি তোমাদের অঙ্ক করা মাঝে যদি আমাদের উত্তর বেরোয়, যদি উত্তরের সঙ্গে না মেলে ঘাবড়াবে না, আমরা চলরাশি কিন্তু যা কিছুই ধরতে পারি, কোনো ব্যাপার নয়। তাহলে মানে বইতে ওরা উত্তরে যা লিখেছে তাই ধরতে হবে, তার কোনো মানে নেই। তাহলে আমরা লিখবো, ধরি রফিকা বেগম এক্সটি মালা গেঁথেছেন। ওকে, অতএব আজমা খাতুন মালা
আজমা খাতুন কটি 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো? অতএব আজমা খাতুন মালা গেঁথেছেন সমান সমান x+6। তাহলে এই রফিকা বেগম থেকে 6টি বেশি, তাই 6 যোগ করে দিলাম, বোঝা গেল? এত ব্যাস। এবার দেখো 4 দাগের অঙ্কটি। তোমরা সঙ্গে সঙ্গে অঙ্কগুলি নোট ডাউন করে নিও, ছোট ছোট অঙ্ক আছে। এবার দেখো 4 দাগের অঙ্কটি। তাহলে 4 দাগের অঙ্ক বলেছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে। তাহলে মোম রং তোমরা নিশ্চয়ই চেনো, যেগুলো আমরা ড্রয়িং করার সময় রং করতে ব্যবহার করি। প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে ধরো এই রঙের প্যাকেট, এরকম রঙের প্যাকেট রয়েছে, অনেকগুলি রয়েছে। কতগুলি রয়েছে এখানে বলে দেয়নি, আমরা জানি না। তাহলে এর মধ্যে মোম রং রয়েছে। ওকে, এবার বলেছে যে প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। তাহলে প্রত্যেকটা প্যাকেটে 12টি করে মোম রং রয়েছে, বোঝা গেল? প্রত্যেক প্যাকেটে 12টি করে। তাহলে আমরা প্যাকেট সংখ্যা জানি না, তাহলে ধরে নিই যে প্যাকেট সংখ্যা কত, xটি। বা তোমরা যাই কিছু ধরতে পারো, ঠিক আছে? উত্তরের সঙ্গে এই যে চলরাশিগুলো না মিললে ঘাবড়াবে না, আমরা চলরাশি কিন্তু যা কিছুই ধরতে পারি, এ থেকে জেড পর্যন্ত, এক্স বা ওয়াই বা জেড বা পি, যা কিছু ধরে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আগের দুটো অঙ্কে এক্স ধরেছি, এটা ওয়াই ধরি। তাহলে ধরি দোকানে মোট ওয়াইটি মোম রঙের প্যাকেট আছে। এখানে কিন্তু মোম রঙের কথা বলিনি, মোম রং তো বলে দিয়েছে প্রত্যেকটা প্যাকেটে 12টি করে। এবার প্যাকেট সংখ্যা আমরা ধরে নিয়েছি, ওয়াইটি মোম রঙের প্যাকেট আছে, ভালো করে লক্ষ্য করবে। অতএব, এটা অতএব দেব না, লিখবো প্রতি প্যাকেটে 12টি করে মোম রং আছে। এটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে অতএব এখানে বলেছে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। অতএব মোট মোম রঙের সংখ্যা সমান সমান, তাহলে কি হবে, গুণ হবে, বেশি রয়েছে। তাহলে প্রত্যেকটা প্যাকেটে যদি 12টি করে মোম রং থাকে এবং প্যাকেট সংখ্যা কত, ওয়াইটি, তাহলে ওয়াইটি যা কিছু হতে পারে, অনেকগুলি বলে দিয়েছে, তাহলে অনেকগুলি 10টা 12টা, তাহলে বেশি হচ্ছে। তাহলে বেশি হলে কি জানি আমরা, গুণ করতে হয়। তাহলে কি করব, এই 12র সঙ্গে ওয়াই গুণ করে দেব। তাহলে কি হবে, এতটি সমান সমান 12 ওয়াইটি। তাহলে গুণ করলে কি, এটা গুণ চিহ্ন, ঠিক আছে? এটা কিন্তু এক্স নয়, 12 গুণ ওয়াই। তাহলে গুণ কেন করলাম, বেশি আছে যেহেতু রং, তাহলে অনেকগুলি প্যাকেট, তাহলে একটা প্যাকেটে 12টি করে রং থাকলে তাহলে অনেকগুলি প্যাকেট, ওয়াইটি প্যাকেট, তাহলে অনেকগুলি বলে দিয়েছে, ওয়াই অনেকগুলির জায়গায় আমরা ওয়াই ধরেছি, তাহলে বেশি হবে, তার জন্য গুণ করলাম। ওকে, তাহলে 12 ওয়াইটি রং রয়েছে, মোট মোম রঙের সংখ্যা 12 ওয়াইটি। ওকে, তাহলে নোট ডাউন করে নাও। আমরা 5 দাগের অঙ্কটি করব। দেখো 5 দাগের অঙ্ক বলেছে আজ আমাদের স্কুলে অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। ঠিক আছে, দেখো আমি একটু ছোট্ট একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তাহলে স্কুলের অনুষ্ঠানে কি হয়েছে, অনেকগুলি সারিতে ছাত্রছাত্রীরা বসেছে। তাহলে সারি সংখ্যা তোমরা জানো এইভাবে, ঠিক আছে? সারি সংখ্যা প্রতি সারিতে 15 জন, তাহলে সারি সংখ্যা কত কিন্তু জানা নেই, ঠিক আগের অঙ্কটার মতন। প্যাকেট সংখ্যা জানা ছিল না রঙের, এখানে সারি সংখ্যা জানা নেই। তাহলে প্রতি সারিতে 15 জন, তাহলে এই 1 জন 2 জন
ঠিক আছে, এরকম করে করে 15 জন করে বসেছে প্রত্যেকটা সারিতে। ওকে, তাহলে তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে আমরা সারি সংখ্যা জানি না, তাহলে সারি সংখ্যা একটা যে কোনো চল ধরে নেব। বোঝা গেল? চল। ওকে, তাহলে লিখি। বুঝতে পেরেছো? কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমরা কেমন বুঝতে পারছো। তাহলে ধরি মোট সারি সংখ্যা পি, ধরে নিলাম। ধরি মোট সারি সংখ্যা পি। প্রতি সারিতে 15 জন করে বসলে মোট জনসংখ্যা, ঠিক আছে, ছাত্রছাত্রী বলে দিনই, জন বলেছে তাই আমরা জনসংখ্যায় লিখছি। তাহলে মোট জনসংখ্যা হবে সমান সমান, তাহলে 15 গুণ পি, তাই না? বেশি হবে যেহেতু, তাহলে এক একটা সারিতে 15 জন, অনুষ্ঠান হচ্ছে, নিশ্চয়ই 15 জন আসবে না, তাহলে 15 জনও তো বেশি, তাই না? তাহলে আমরা কি, বেশি হলে আমরা শিখেছি গুণ হয়, তাই না? বেশি হলে গুণ করতে হয়, কম হলে ভাগ করতে হয়, তাই 15কে পি এর সঙ্গে গুণ করে দিলাম। তাহলে 15 পি এতটি, তাহলে মোট, সরি পি লিখবো না, মোট জনসংখ্যা হবে এত জন, 15 পি। তাহলে পি এর মান যা কিছুই হতে পারে। ওকে, এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। তাহলে আজকে 9 দাগ পর্যন্তই আমরা করে দিই, তাহলে বেশি অঙ্ক নেই, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখো, পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছেন। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। ঠিক আছে, তাহলে পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তীর্থ যতগুলি মাছ ধরলো, এই লাইনটা ভালো করে তোমরা দাগ দেবে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। তাহলে তীর্থ যতগুলি, তাহলে কতগুলি ধরেছে আমরা জানি না, তাহলে ধরি, তাহলে ধরি তীর্থ মোট এফটি মাছ ধরলো। এফ কেন ধরলাম, তোমরা অন্য কিছুও ধরতে পারো, আমি বারবার করে বলছি, উত্তরের সঙ্গে যদি না মেলে ঘাবড়াবে না, আমরা এ থেকে জেড পর্যন্ত ধরতে পারি। ওকে, তাহলে এফ দিয়ে ফিশ, তার জন্য আমি এফ লিখেছি। তাহলে তীর্থ মোট এফটি মাছ ধরলো, পার্থ 5টি মাছ বেশি ধরলো। পার্থ তীর্থ এর তুলনায় 5টি মাছ বেশি ধরেছে। অতএব পার্থ মোট মাছ ধরেছে সমান সমান, তীর্থ কটি মাছ ধরেছে, একটি ধরে নিয়েছি, এর থেকে পার্থ 5টি মাছ বেশি ধরেছে, তাহলে এফ এর সঙ্গে 5 যোগ করে দিলাম। এখানে কিন্তু আমরা গুণ করব না। ওকে, ভালো করে বুঝবে, এখানে বলেছে পার্থ মোট কতগুলি মাছ ধরেছে, তাহলে তীর্থ ধরেছে এফটি মাছ, এবার পার্থ তীর্থর থেকে 5টি মাছ বেশি, তাহলে তীর্থ এফটি মাছ ধরলে পার্থ আরো 5টি মাছ বেশি ধরেছে, তাহলে এফ প্লাস 5। বোঝা গেল? এবার দেখো 7 দাগের অঙ্কটি। 7 দাগের অঙ্কটি বলেছে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে এই লাইনটা ভালো করে লক্ষ্য করবে, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। তাহলে দেখো, প্রথমে মিতা লেখা রয়েছে, তাহলে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, তাহলে মিতা কটা নৌকা কম তৈরি করেছে, 2টি নৌকা মায়ার থেকে, তাহলে মায়া কতগুলি নৌকা তৈরি করেছে আমরা জানি না, তাহলে ধরে নিই
তাহলে ধরি মায়া এটি এ লিখলাম, ঠিক আছে, এক্স ওয়াই এফ এগুলো ধরে আসছে, আমি এ এখানে ধরলাম। ধরি মায়া এটি নৌকা তৈরি করলো বা করেছে। মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করেছে, তাই তো? তাহলে অতএব মিতা মোট নৌকা তৈরি করলো সমান সমান। তাহলে মিতা কি দুটি নৌকা কম তৈরি করেছে, কার থেকে? মায়া থেকে। তাহলে মায়া এটি নৌকা তৈরি করলে মিতা তার থেকে 2, তাহলে এটা মিতারটা বের করছি, ঠিক আছে। a-2 যেহেতু কম তৈরি করেছে, তাহলে কম হলে বিয়োগ করে দিলাম। ওকে, এটাকে এইভাবে ভাবো, টাকা পয়সার যদি আমরা ধরি, তাহলে মায়াকে 10 টাকা দিলে, মানে মায়াকে যে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, মিতাকে তার থেকে 2 টাকা কম দেওয়া হয়েছে। ওকে, তাহলে মায়াকে যদি 10 টাকা দেওয়া হয়, তাহলে মিতাকে কত? 2 টাকা কম। তাহলে মিতার প্রাপ্য কত? মায়া তো পেল 10 টাকা, আর মিতা পেয়েছে মায়ার থেকে 2 টাকা কম, তাহলে 8 টাকা পেল। এইভাবে মিতা এটি নৌকা তৈরি করেছে এবং মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে। তাহলে মিতা কটি নৌকা তৈরি করলো? a-2। ওকে, এতটি বোঝা গেল। তাহলে এইবার 8 দাগের অঙ্কটি দেখো। বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, ঠিক আছে, অনেকগুলি মিষ্টির প্যাকেট এনেছে। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। ঠিক ওই রং ছিল না, ঠিক আছে, তোমাদের ওই রঙের অঙ্কটি ছিল মোম রঙের, এই যে 4 দাগের, এইরকম ঠিক একই রকম অঙ্ক। তাহলে অনেকগুলি মিষ্টির প্যাকেট, কতগুলি মিষ্টির প্যাকেট এনেছেন আমরা জানি না, তাহলে আমরা ধরে নিই যে ধরি বাবা এম টি মিষ্টির প্যাকেট এনেছেন। ওকে, প্রতি প্যাকেটে 5টি সন্দেশ আছে, তাহলে প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ থাকলে কতগুলি মিষ্টি আনলেন সেটা চাইছে আমাদের। তাহলে থাকলে মোট মিষ্টির পরিমাণ, তাহলে কি করব এখানে বলো? সমান সমান এমটি মিষ্টির প্যাকেট ছিল, প্রত্যেক প্যাকেটে 5টি করে সন্দেশ রয়েছে, তাহলে গুণ করব m গুণ 5 বা 5 গুণ m, যাই করতে পারো। কত হবে? 5m। তাহলে মোট মিষ্টির পরিমাণ 5mT। বোঝা গেল। এবার 9 দাগের অঙ্কটি দেখুন। এবার 9 দাগের অঙ্কটি কি বলেছে? দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। তাহলে ছোটদের ভাইদের একটু বেশি দিতে হয়, ছোটদের একটু আদর বেশি হয়। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। ঠিক আছে, তাহলে আমাকে কতগুলি সন্দেশ দিলেন জানি না, ঠিক আছে। তাহলে ধরি দিদা আমাকে এক্সটি, এক্স ধরলাম, তাহলে ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন, ধরে নিয়েছি, ঠিক আছে।
এবার বলেছে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন, তাহলে আমাকে কত দিয়েছিল এক্সটি, তাহলে ভাইকে বেশি দিলে কি হবে, যোগ করতে হবে 2। তাহলে দিদা ভাইকে বেশি দিয়েছেন দুটি, তাহলে এক্স প্লাস 2 কার, দাদা যেটা পেয়েছে তার তুলনায় দুটি বেশি, তাহলে এক্সটি ধরে নিয়েছি যে আমাকে দিল, এবার তার থেকে দুটি বেশি ভাইকে দিয়েছে, তাই দুটি যোগ করলাম এক্স এর সঙ্গে, এক্স প্লাস 2টি সন্দেশ দিলেন। এইবার বলেছে আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন, এবার বোনকে কম দিয়েছে, কার থেকে, আমার থেকে, তাহলে আমি কটা পেয়েছিলাম এক্সটি, তার থেকে 3টি কম, তাহলে 3 বিয়োগ করে দেব, তাহলে দিদা বোনকে এক্স মাইনাস 3, ঠিক আছে, আমাকে যে পরিমাণ সন্দেশ দিয়েছে তার থেকে 3টে কম, তাহলে আমাকে দিয়েছে এক্সটি ধরে নিয়েছি, তার থেকে 3টি কম হলে 3 বিয়োগ করে দিলাম, এতটি সন্দেশ দিলেন। ঠিক আছে, তাহলে উত্তরে কি চাইছিল, ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি, তাহলে ভাইকে, এটা বোনকে দিল, বোঝা গেল। তাহলে আজকে অঙ্ক এই পর্যন্ত, পুরো তোমাদের 2 থেকে 9 দাগ পর্যন্ত করিয়ে দিয়েছি, ঠিক আছে, নোট ডাউন করে নাও।